হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ABTA টেস্ট পেপারের 159 ও 184 পেজের ব্যাকরণের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথমে 159 পেজের প্রশ্নোত্তর আলোচনা করব। এই পেজের ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন আছে, শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে কে? বিভক্তি, উপসর্গ, প্রত্যয় না নির্দেশক? তাহলে শব্দকে কে পদে পরিণত করে? শব্দকে পদে পরিণত করে বিভক্তি। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয়নি। এখানে নদীকে তলায় দাগ আছে, কোন কারকের উদাহরণ? তাহলে নদীকে দেখা হয় না, 5 দিন কাকে দেখিনি? নদীকে। তাহলে নদী হলো কর্মকারক। এই প্রশ্নের উত্তর হলো কর্মকারক। পরের প্রশ্ন, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? অপশন দেওয়া আছে গ্রামান্তর, হাঁটা চলা, বিলাত ফেরত আর দশানন। তাহলে গ্রামান্তর হচ্ছে নিত্য সমাসের উদাহরণ, অন্য গ্রাম। হাঁটা চলা হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ, হাঁটা ও চলা। বিলাত ফেরত হলো তৎপুরুষ সমাসের উদাহরণ, বিলাত থেকে ফেরত, অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ। আর দোসানন হলো বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন গ, বিলাত ফেরত। এটি হলো তৎপুরুষ সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, বহুব্রী সমাসে প্রাধান্য পায় কোন পদের অর্থ? বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? তাহলে বাক্য নির্মাণের 3টি শর্ত আছে, যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। তাহলে কোনটি শর্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, অভিধা বলে কোনো শর্ত নেই বাক্যের। পরের প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। বাক্যটি গঠনগত কোন বাক্য? তাহলে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, একটা প্রধান খণ্ডবাক্য আর একটি অপ্রধান খণ্ডবাক্য রয়েছে। এটি জটিল বাক্যের উদাহরণ। অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, ক্রিয়ার কর্মপ্রাধান্য পায় কোন বাচ্যে? কর্মপ্রাধান্য পায় কর্মবাচ্যে। অপশন ঘ হলো সঠিক। 17 নম্বর প্রশ্ন, তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে তিনি টিকিট কেনেননি, তিনি হচ্ছে কর্তা, তারই প্রাধান্য রয়েছে। তাহলে কর্তার প্রাধান্য থাকলে তখন তাকে কর্তৃবাচ্য বলে। এটি কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর এই পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি অনুসর্গের পার্থক্য হলো, বিভক্তি নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে আর অনুসর্গ শব্দের পরে স্বতন্ত্র অবস্থায় বসে। পরের প্রশ্ন আছে, নির্দেশক কি? একটি উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বচনকে নির্দেশ করে তাকে আমরা বলি নির্দেশক। যেমন নির্দেশকের উদাহরণ হচ্ছে টি, টা, খানা, খানি, গুলা, গুলি প্রভৃতি। পরের প্রশ্ন বলেছে, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। বাক্যাশ্রয়ী সমাস যেমন রক্তদান শিবির, সবুজ বাঁচাও কমিটি প্রভৃতি। মৌমাছি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস লেখো। তাহলে মৌমাছি শব্দের ব্যাস বাক্য করলে হবে মৌ সংগ্রহকারী মাছি। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। নম্বর প্রশ্ন, সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। তাহলে একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য সম্প্রসারক যোগে সম্প্রসারিত উদ্দেশ্যের উদাহরণ দিতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটি হলো সম্প্রসারিত উদ্দেশ্যের উদাহরণ। পরের প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক, এই বাক্যটিকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে এই সরল বাক্যের রূপ হবে রক্ষকই ভক্ষক। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে, এই প্রশ্নটা বারবার আসছে। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন দরজা খুলে গেল। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এর ভাববাচ্যের রূপ কি হবে? এর ভাববাচ্যের রূপ হবে তোদের সব জয়ধ্বনি করা হোক। 9 নম্বর প্রশ্ন, বিগ্রহ বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলে। যেমন মহারাজা সমান হচ্ছে মহান যে রাজা, এই মহান যে রাজাটি হলো ব্যাস বাক্য। এই পেজে শেষ প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, রাস্তার তলায় দাগ দেওয়া রয়েছে কোন কারক? তাহলে রাস্তায়, কোথায় ঘাস জন্মালো? রাস্তায়। এটি অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তির উদাহরণ। এবার 184 পেজের প্রশ্নোত্তর আলোচনা করব। এই পেজের প্রথম ব্যাকরণের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলের তলায় দাগ দেওয়া রয়েছে কোন কারক? তাহলে বিকেলে মানে হচ্ছে কখন, কোন সময় কথাটা ওঠে? বিকেল বেলায়। তাহলে এটি হলো অধিকরণ কারকের উদাহরণ। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনা কোন পদ? বিভক্তি, অনুসর্গ
নির্দেশক, না কোনোটিই নয়। বিনা হলো অনুসর্গের উদাহরণ, অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার? এখানে মিথ্যেবাদী কোন সমাসের উদাহরণ? মিথ্যেবাদীর ব্যাস বাক্য করলে হবে মিথ্যে বলে যে। এটি হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, পরপদ প্রধান হয় কোন সমাসে? তাহলে পরপদ প্রধান হয়, অপশন খ হবে সঠিক, তৎপুরুষ সমাসে। 14 নম্বর প্রশ্ন, পাখি জলে সাঁতার কাটে। এই বাক্যে বাক্য গঠনে যে শর্ত মানা হয়নি, এই বাক্যটি বাস্তব যোগ্যতা সম্পন্ন বাক্য নয়। তাহলে এই বাক্যের মধ্যে যে শর্ত নেই তা হলো যোগ্যতা, অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, এদেশের বুকে 18 আসুক নেমে। এটি অর্থগত কোন বাক্য? প্রার্থনাসূচক, আবেগসূচক, প্রশ্নসূচক, না নির্দেশক? তাহলে এখানে প্রার্থনা করা হচ্ছে। এদেশের বুকে 18 আসুক নেমে, অপশন ক হলো সঠিক, প্রার্থনাসূচক বাক্য। 16 নম্বর প্রশ্ন, যে বাচ্যের বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে তাকে কি বাচ্য বলে? তাহলে যে বাচ্চে কর্মকর্তা হয় তাকে কর্মকর্তী বাচ্য বলে, অপশন ঘ হলো সঠিক। 17 নম্বর প্রশ্ন, আমার খাওয়া হয়নি, এটি কোন বাচ্যের উদাহরণ? আমার খাওয়া হয়নি, এখানে ক্রিয়ার অর্থ প্রাধান্য রয়েছে, আর ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকলে তখন তাকে আমরা বলি ভাববাচ্য, অপশন খ হলো সঠিক। এর কর্তৃবাচ্যের রূপ হবে আমি খাইনি। এবার এই পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি হচ্ছে যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে আমরা বলি শূন্য বিভক্তি। যেমন রাম ভাত খায়, রামে রয়েছে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন রয়েছে সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? সম্বন্ধ পদকে কারক বলা হয় না, তার কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না। যেমন রাজার বাড়ি গেলাম, রাজার সঙ্গে গেলামের কোনো সরাসরি সম্পর্ক নেই। পরের প্রশ্ন, যুগান্তর সমাস করতে বলা হয়েছে। যুগান্তরের ব্যাস বাক্য হবে অন্য যুগ, নিত্য সমাসের উদাহরণ এটি। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য করা যায় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তখন তাকে আমরা বলি নিত্য সমাস। যেমন যুগান্তর, অন্য যুগ। 5 নম্বর প্রশ্ন, মধ্যপদলোপী বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। মধ্যপদলোপী বহুব্রী সমাসের উদাহরণ হলো হরিণাক্ষী, হরিণের অক্ষীর নেই অক্ষী যার। এটি হলো মধ্যপদলোপী বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে। এটি গঠনগত কোন বাক্য? তাহলে এই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, সেটি হলো খেলছে। আর যে বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলি সরল বাক্য। এটি সরল বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন। বাক্যের উদ্দেশ্য আর বিধেয় চিহ্নিত করতে বলেছে। তাহলে উদ্দেশ্য হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, আর বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। তাহলে এই বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটি হলো বাক্যের উদ্দেশ্য অংশ। আর বাকি যে অংশটা তার সম্পর্কে বলা হচ্ছে সেটি হলো গীতাঞ্জলি কাব্য রচনা করেন। তাহলে এই অংশটি হলো বিধেয় অংশ। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এর সরল বাক্যের রূপ কি হবে? এটি যৌগিক বাক্যে আছে, এর সরল বাক্যের রূপ হলো সন্ন্যাসী হেসে চলে গেলেন। 9 নম্বর প্রশ্ন, সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়। এর কর্তৃবাচ্যের রূপ কি হবে? এর কর্তৃবাচ্যের রূপ হলো সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার সময় কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখেছেন। এর কর্মবাচ্যের রূপ হবে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি কাব্য লিখিত হয়েছে। এখানে কর্মবাচ্যে কর্তার সঙ্গে কর্তৃক অনুসর্গ যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। যারা আগের ভিডিওগুলি দেখেননি প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সবাই খুব ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।